দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি ভাবনা আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক অর্থনীতি নিয়ে। অর্থনীতি কেমন চলছে, অর্থনীতির স্বাস্থ্য আসলে মোটা দাগে কেমন আছে, অর্থনীতি পরিবর্তিত এক বাংলাদেশের দেখা পেলেও সেখানে বহুবিধ চ্যালেঞ্জের মধ্য দিয়ে আসলে পার করতে হচ্ছে। সেসব চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকার নানা পদক্ষেপ নিলেও সেখানে নানা রকম সংকট এখনও রয়ে গেছে। আমরা অর্থনীতির পর্যবেক্ষণ এবং চুলচেরা বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে নিয়মিত একজন অতিথি বিশ্লেষক এখানে যুক্ত হন। আজকে আমরা এমন একজনকে পেয়েছি যিনি ব্যাংক খাতের একজন বহু পুরনো মানুষ, পুরনো একজন ব্যাংকার, নেতৃত্ব দিচ্ছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবে আমরা সৈয়দ মাহবুবুর রহমানকে আজকে স্টুডিওতে পেয়েছি। তাকে স্বাগত জানাই। সৈয়দ মাহবুবুর রহমান, স্বাগত জানাই। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকের আলোচনায় আপনি সময় দিয়েছেন। অনেক ব্যস্ততার মধ্যে আমরা নতুন যে বাংলাদেশের কথা বলছি, নতুন আকাঙ্ক্ষা বা পরিবর্তিত বাংলাদেশ, এই সময়টায় আসলে আপনাকে প্রথমবারের মতো আজকে স্টুডিওতে পেয়েছি। যে কারণে যে প্রশ্নটি শুরুতেই করতে চাই, এই বাংলাদেশের অর্থনীতির কথা যদি বলি, অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে এই সরকারকে আসলে যাত্রা শুরু করতে হয়েছে। এই এখন মোটা দাগে আমরা জানি যে ব্যাংক খাতে আসলে বিস্তর সংকট এবং বিস্তর আলোচনার বিষয় রয়েছে। একটু মোটা দাগে আপনার কাছে জানতে চাইব, সব মিলিয়ে এই পরিবর্তিত বাংলাদেশের অর্থনীতি কেমন চলছে আপনার দৃষ্টিতে, একজন নাগরিক হিসেবে, একজন ব্যাংকার হিসেবে আপনার ভাবনা? ধন্যবাদ। সবচেয়ে বড় যে ব্যাপারটা হয়েছে, বাংলাদেশ নতুন বাংলাদেশ বলছি, আমরা সবাই কথা বলতে পারছি। এটা হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বড়। যেখানে একটা হয় কি, ধরেন আপনাকে কথা বলার সুযোগ দিতে হবে, আপনি এটা অ্যাকসেপ্ট করতে পারেন, ভিন্নমত হলে সেটা হতে পারে, কিন্তু আপনি সবসময় মনে করা উচিত না ভিন্নমত মানে আমার খারাপ বলছে, বা ভিন্নমত মানে এটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। সেই ব্যাপারটা আমার কাছে মানে সবচেয়ে বড় প্রাপ্তি এখন পর্যন্ত। বাট যেটা হচ্ছে যে আমাদের এই, এবং সেটা আমাদের অনেক আশারও সঞ্চার করছে। বাট এই মুহূর্তে আমার কাছে মনে হয় সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা। কেন ধরেন একটা দেশের একটা সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আপনি ঘর থেকে বেরোতে পারছেন, কোনো সমস্যা হচ্ছে না, কেউ আপনাকে অ্যাটাক করছে না, আপনি ঘরে ফিরে আসতে পারছেন, আপনি ফ্যাক্টরি চালাতে যাচ্ছেন, ফ্যাক্টরি চালাতে পারছেন, কোনো রকম মব নাই, কিছু নাই, কোনো সমস্যা নাই। সেখানে গিয়ে আমাদের রাজনৈতিক যে অস্থিরতা, সেটি এইটা রাজনৈতিক অস্থিরতা থেকে মোর শৃঙ্খলার ব্যাপারটা। আপনি দেখেন অনেক ফ্যাক্টরি এখনও ওপেন করতে পারেনি, আজকে প্রায় 2 মাস হতে চললো, মানে ঝামেলাগুলো হচ্ছে। এবং এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বহির্বিশ্বের সাথে আমাদের যে ব্যবসা, যে বাণিজ্য, সেখানে গিয়ে আমাদের এফেক্ট হচ্ছে। বিশেষ করে আমাদের গার্মেন্টস শিল্প, যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড, তাদেরকে তো একটা টাইম লাইন নিয়ে কাজ করতে হয়। তো সেখানে গিয়ে একটা সমস্যার মধ্যে এরা পড়ে। তো এই তখন আপনি ইউর ফেইলিং ইট, এবং ইন দ্য প্রসেস যেটা হয়, যেটা আপনি দেখতে পাচ্ছেন যে বলছেন 15 থেকে 20% যে আমাদের এক্সপোর্ট চলে যাচ্ছে অন্য কোনো দেশে বা অন্য কোনো দেশের মাঝখানে, সেটা ইজ ক্রিয়েটিং লট অফ প্রবলেম। এটাই হচ্ছে এই মুহূর্তে আমি যদি বলেন যে আমাদের এটা হচ্ছে শঙ্কার ব্যাপারটা। যত তাড়াতাড়ি এটাকে আমরা স্টেবল করতে পারবো, তখন হয় কি আপনি তখন অনেক কিছু করতে পারবেন। একটা ব্যবসায় যখন ইনভেস্টমেন্ট করতে চাবে, একটা ব্যাংক যখন লোন দিতে চাবে, একটা মানুষ যখন ঘর থেকে বেরোতে চাবে, তো ওইটা যদি আপনার মানুষের মধ্যে একটা আস্থার জায়গাটা সৃষ্টি করতে পারেন, তখন কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। এটা আমার কাছে মনে হয় যে আমাদের জন্য এই মুহূর্তে মোস্ট ক্রিটিক্যাল ফাংশন হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আয়ত্তের মধ্যে আনা। এটা নিয়ে আসলে সবাই কথা বলছেন, এবং ইনফ্যাক্ট গত সপ্তাহে আমাদের যে অতিথি এসেছিলেন তিনিও বলছিলেন যে সবাই আসলে জোর দিচ্ছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে উদ্যোগগুলো খুব ধীরে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার? শুনেন, ব্যাপারটা হচ্ছে কি, এটা হয়তো আমি আপনি অন্য পাশ থেকে দেখছি, সরকারে যারা কাজ করছেন তারা হয়তো আরও বেশি দেখছেন, বেশি জানছেন, হয়তো সব কিছু আমাদের কাছে খোলাসা করছেন না, হয়তো বিশেষ কারণেই করছেন না, সেটা আমরা জানছি না। কিন্তু আমরা জনগণ হিসেবে আমাদের ধরেন এক ব্যাপারটা আমরা তো চাই হয়ে যাক। কেন হচ্ছে না? কেন আমি আমার পার্সপেক্টিভে দেখছি, আপনি আমার পার্সপেক্টিভে দেখছেন, একজন ব্যবসায়ী তার পার্সপেক্টিভে দেখছে যে হচ্ছে না কেন। কিন্তু হয়তো সে সমস্যার হয়তো কিছু কারণ হয়তো আমি আমার দিক থেকে কোনো হয়তো সেই স্টেপস নিচ্ছি না, সেটা হতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে কি, মানে আমাদের একটু ধৈর্য রাখতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম সরকারের পক্ষ থেকে বিশেষ করে ধরেন আমরা পুলিশের ব্যাপারটা যেটা ধরি, ধরেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বলি বা পুলিশ বলি, আমরা হয়তো যে কোনো কারণে ওদেরকে আমরা ওরকম অ্যাক্টিভ দেখতে পাচ্ছি। আপনি যেমন ট্রাফিকে দেখেন মানে শৃঙ্খলা না, আপনি বেরোচ্ছেন, আপনি জানেন না, মানে যেরকমের ট্রাফিক হয়ে গেছে, এটা কিন্তু আনবিয়ারেবল হয়ে গেছে। এরকমটা আমাদের খারাপ ছিল অবশ্যই, কিন্তু এখন মনে হচ্ছে আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে, কেন ট্রাফিক ঠিকমতো কাজ, মানে মোটামুটি সিস্টেমটা ঠিকমতো কাটছে না। এখানে হয়তো যেটা আমি যদি হয়তো জাস্ট একদম আমি আমার পার্সপেক্টিভ বলি, পসিবলি আরও একটু ফোর্সফুল হতে হবে, আর একটু অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে, কিছু ডেমনস্ট্রেটিভ কিছু থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। মানে মানুষ অধৈর্যে পড়ে যাবে না। মানে হ্যাঁ, আপনাকে অ্যাকশন নিতে, পুলিশের কাজ করতে দিতে হবে। আমাদেরও অ্যাজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি, আমাদেরও যদি এখন পুলিশ আমাকে রাস্তায় আটকে দেয়,
আমরা অ্যাকসেপ্ট করতে, আমি যদি ভুল করে থাকি, আমি যদি মনে করি যে আরে বাংলাদেশ 2.0 নতুন পরিবর্তিত বাংলাদেশ, আমি স্বাধীন, যা খুশি আমি যেটা এখন হচ্ছে, এখন সবাই সমস্ত দাবি নিয়ে চলে আসছে, এটা কোনো যৌক্তিক বা অযৌক্তিক সেই ব্যাপারটা দেখতে পাচ্ছে না মানুষ। এতদিন কোনো যুক্তি পায়নি বা এতদিন ধরে কোনো দাবি ছিল না, এখন সমস্ত দাবি নিয়ে চলে আসছে। তো এই ধরনের এখন সরকারের সে ক্যাপাসিটি থাকতে হবে। এবং সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেই কাজগুলো করতে হবে। আমি সব কাজ একসাথে করতে পারবো না, আর এটা তো ইলেক্টেড গভর্নমেন্ট না, ওনাদের তো কিছু সীমাবদ্ধতা আছে, ওনারা চাইলে সব কিছু করতে পারবেন না, করা সম্ভব না, সময়ের ব্যাপার আছে, অনেক কিছু আছে, সে এগুলো সব কিছু মিলিয়েই আমাদেরকে কাজটা করতে হবে আর কি। নিশ্চয়ই। সৈয়দ মাহবুবুর রহমান, আমরা একটু ব্যাংক খাতের আলোচনায় আসি। আপনি ব্যাংক খাতের মানুষ, আপনি ব্র্যাক ব্যাংক থেকে শুরু করে ঢাকা ব্যাংক, আরও বিভিন্ন ব্যাংকের নেতৃত্ব দিয়েছেন, এখন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দায়িত্ব পালন করছেন। আমরা যেটি জানতে চাইব যে এই সময়টায় মানুষ আসলে এক ধরনের অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও আমরা দেখলাম যে ব্যাংকে টাকা জমা রাখা নিয়ে মানুষের মধ্যে অস্থিরতা। মানুষ আমাকে সংবাদকর্মী হিসেবে ফোন করে জানতে চাইছেন আমি কি আমার ডিপিএসটা রাখবো নাকি তুলে ফেলবো। এই পরিস্থিতিতে আমরা ইসলামী ধারার যে ব্যাংকগুলো দেখলাম, এই পরিস্থিতিতে চলে এসছে, এখনও কিন্তু মানুষ সেই আস্থার জায়গাটি পাচ্ছে না। তো এটার জন্য একটু যদি ব্যাকগ্রাউন্ড ধরেই বলি, এটার জন্য আসলে এই পরিস্থিতি হওয়ার পিছনে এটি কি আসলে সরকারের ইন্টেনশনালি এটা করা হলো, নাকি আসলে সরকার দেখেও না দেখার ভান করে চলে গেলেন, এই পরিস্থিতি আজকে হলো? আসলে ব্যাংকিং সেক্টরের সমস্যা কিন্তু বেশ অনেক দিন থেকেই হচ্ছে। মানে যার মূল ছিল এনপিএলটা ছিল, একদিন এনপিএল নিয়ে আমরা অনেক কথাবার্তা বলতাম, সেটা হয়তো আস্থার সংকট হিসেবে সৃষ্টি করে নাই, বাট ইনিশিয়াল ডেজে যেমন ধরেন আপনি দেখেন 2008-09 সালে আমাদের নন পারফর্মিং লোনের যেই স্থিতি ছিল প্রায় 22-23 হাজার কোটি টাকা ছিল, সেটা এখন গত রিপোর্টের হচ্ছে 2 লক্ষ কোটি টাকা। জি, 2,12,000 কোটি। চিন্তা করতে পারেন যে ইন এ স্প্যান অফ 15 বছর কোথায় চলে গেছে, 10 গুণ হয়ে গেছে, অলমোস্ট 8-9 গুণ হয়ে গেছে। তো এটা তো একটা বিরাট ধরনের সমস্যার সৃষ্টি করেছে। এবং এই লোন যখন খারাপ হয়ে গেছে তার মানে কি লোনটা ফেরত আসে নাই, তো ব্যাঙ্কগুলো তো এই লোনটা দেওয়ার জন্য কোনোখানে টাকাটা আনতে হয়েছে, তো সাহেব তারল্যের একটা বিরাট চাপ পড়েছে এখানে। আর এবং যেহেতু তখন কিছু কিছু ব্যাংক বিশেষ করে যারা এত র্যাম্প্যান্ট ওয়েতে লেন্ডিং করছিল যে সেটা আসলে সব কিছু সমস্ত নর্মস নিয়ম কানুনের কোনো বালাই ছিল না, যেভাবে আমরা দেখতে পেয়েছি যে টাকা পয়সা পাচার হয়ে যাচ্ছে। আপনি যে টিএবের একটা রিপোর্ট ছিল যেখানে বলেছে যে গত 14-15 বছরে প্রায় $145 বিলিয়ন চলে গেছে। তো এই যে চলে যাওয়ার পক্ষে তারপর কি তাতে মানুষের একটা আস্থার সংকোচ, আমি টাকাটা পাবো কিনা, এটা এই পরিবর্তিত সময়ের আগে কথা বলছে। তখন থেকে তো আপনি দেখবেন যে তখন থেকে কথা হচ্ছিল যে কারেন্সি আউটসাইড ব্যাংক বাড়ছে 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 বাড়ছে। আর এখন যেটা হয়েছে যে পরিবর্তনের সময়ে যে যেই ব্যাংকগুলো বিশেষ করে যেটা আপনি বললেন শরিয়া বেস ব্যাংক, এবার তো বেসিক্যালি একটা গোষ্ঠী ওটাকে কন্ট্রোল করতো বিভিন্ন নামে, এবং ওই গোষ্ঠী কিন্তু ওই ব্যাংক থেকে প্রচুর টাকা সরিয়েছে। এখন নাম বলতে তো অসুবিধা নেই, এসালামের কথাই বলছি। হ্যাঁ, আপনারা সবাই জানেন, আমি বললাম না আর কি। তো এখন যেটা হয়েছে যে এটার জন্য আপনি এখন ওইসব ব্যাংকগুলো টাকা পাচ্ছেন না। আপনারাই নিজে নিউজ মিডিয়াতে নিয়ে এসছেন যে এগুলো হচ্ছে, টাকা পাচ্ছে না, মানুষজন যাচ্ছে, অনেক হইচই হচ্ছে, স্কাফল হচ্ছে, পাচ্ছে না। তো যেহেতু আগে হয় নাই, বিকজ ওই সরকার ওই সেন্ট্রাল ব্যাংক তখন প্রচুর সাপোর্ট দিয়েছিল, বলা হচ্ছে প্রায় 60,000 কোটি টাকার বেশি আপনার টাকা ছাপানো হয়, যে ইনফ্লেশন ব্যাপারটা কিন্তু কোনোভাবেই নামানো যাচ্ছিল, ওটা মানে দ্রুতগতিতে এগিয়ে চলছে, 11 ক্রস করে চলে গেছিল। তো এখন যেটা হয়েছে, এখন এই মুহূর্তে যেটা সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক যে আমি আর টাকা ছাপাবো না। হ্যাঁ, এখন রিজার্ভ থেকেও তারা কিন্তু কোনো টাকা, হ্যাঁ, এবং যেটা হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে আপনি বলতে পারেন তাহলে লেট দ্য ব্যাংক গো বেলি আপ বলতে পারেন, কিন্তু এটা হচ্ছে কি যদি এখন আমি এই মুহূর্তে যদি ব্যাংকগুলোকে ইফ আই লেট দ্য বাস্ট, তাহলে যেটা এটা কিন্তু পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রির একটা রিপল এফেক্ট করবে। ধরেন একটা কথা আছে যে আমার প্রতিবেশীর বাইরে যদি আগুন লাগে আমার বাসাতে কিন্তু একটা তাপ হবে, তাপ টের পাবো। তো ওই জিনিসটাই এখন যেটা করা হচ্ছে যে আমরা একটা মেকানিজম বাংলাদেশ ব্যাংক বের করেছে যে ঠিক আছে ইন্টার ব্যাংকে আমরা ওকে লোন দিব, টাকা দিব, ব্যাকড বাই সেন্ট্রাল ব্যাংক গ্যারেন্টি। বিকজ আমরা জানি এই ব্যাংকগুলো এখন অবস্থা ভালো নয়, যে কোনো ব্যাংক একটা সেন্সিবল পার্সনও ওখানে কোনো টাকা দিবে না, 10 টাকা হলো, কারণ সে জানে টাকাটা ফেরত হবে সে নিশ্চিত করে বলতে পারছে না। সেখানে সেন্ট্রাল ব্যাংক যেটা সিদ্ধান্ত দিয়েছে যে আমি গ্যারান্টি দিচ্ছি
তোমরা ব্যাঙ্কগুলো ওদেরকে একটু সাপোর্ট করো, অ্যাটলিস্ট ফর দ্য টাইম, লেটস সি ওরা এটাকে ম্যানেজ করতে পারে কিনা। ম্যানেজ করতে পারলে ওয়েল অ্যান্ড গুড। আর আজকে 6 থেকে 7 মাস ডাউন দ্য লাইন যদি দেখা যাচ্ছে পারছেন, এর মধ্যে তো অডিট শুরু হয়ে গেছে, এই ব্যাঙ্কগুলোর অডিট হওয়ার পরে ব্যাঙ্কগুলোর হেলথ আপনি টের পাবো কোনটার কী অবস্থায় আছে, তখন সেন্ট্রাল ব্যাঙ্ক সিদ্ধান্ত নেবে। হয়তো দেখা যাবে যে 4-5টা ব্যাঙ্ক একসাথে মার্জ করে ফেললে একটা দিল, হয়তো উই ক্যান লুক ফর ইনভেস্টার্স, নতুন ইনভেস্টারের নতুন ইকুইটি ইনজেক্ট করে হয়তো ব্যাঙ্কটাকে নতুনভাবে শুরু করার চেষ্টা করো। বাট এখন এই মুহূর্তে টাকা ছাপানোর কোনো ইচ্ছা সেন্ট্রাল ব্যাঙ্কের নাই, বিকজ ইনফ্লেশন তারা আবার এমনি একটু কমে আসছে, এটাকে আবার ইনফ্লেশন বাড়াতে পারে। তো এই জন্যই বলবো যে আসলে ওই কয়েকটা ব্যাংকের অবস্থা আসলেই খারাপ, যেখানে আমাদের গ্রাহকরা টাকা গিয়ে টাকা পাচ্ছেন না, এবং এতে করে একটা ধরেন অনিশ্চিত হয়ে যাচ্ছে, ব্যাংকের উপর আস্থার একটা সংকট দেখা যাচ্ছে। সো আমাদের সবাইকে সেন্সিবলি কাজ করতে হবে। এবং সেন্ট্রাল ব্যাংক গভর্নর কিন্তু মানে সেন্সিবলি উনি বলেছেন যে 95% অফ দ্য ডিপোজিটস আর সিকিউর, বিকজ উনি 2 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্সের এটা কাভারেজে বাড়িয়ে দিয়েছেন 1 লক্ষ টাকা ডিপোজিট থেকে। কিন্তু গভর্নর যখন বলছিলেন যে কিছু ব্যাংকের অবস্থা এত খারাপ যে দেউলিয়া হয়ে যেতে পারে, এই ধরনের মন্তব্যগুলো আসলে শেষ পর্যন্ত গিয়ে আমানতকারীদের এক ধরনের উদ্বেগ তৈরি করে দিয়েছে। গভর্নর হয়তো খুব ওপেন ছিলেন, ফ্র্যাঙ্ক ছিলেন, এবং উনি ওনার পজিশন থেকে যেটা বাস্তব সেটাই উনি বলেছেন। হ্যাঁ, এটা অনেক সময় হয় মানুষ প্যানিকড হয়ে যেতে পারে। উনি আবার এটাও বলেছেন যে আপনারা প্যানিকড হবেন না, আপনারা আপনার সব টাকা তুলে নেবেন না, আপনার শুধু যেটুকু প্রয়োজন সেটুকু তুলে নেবেন। এবং যার জন্য দেখেন গভর্নর কিন্তু সিদ্ধান্ত দিয়েছেন তুমি এই ব্যাঙ্কগুলোকে 1000 কোটি টাকার যে সাপোর্টটি দেওয়া হলো 5টি ব্যাংক। জি জি। এখন আপনি ব্যাংকার হিসেবে আপনাদের ব্যাংকে হয়তো সেইভাবে কি তারল্যের চাপটা অনুভব করছেন কেমন? না, আমরা আলহামদুলিল্লাহ ভালো ব্যাংক যেগুলো হচ্ছে এখন দেখেন, যেহেতু ওই যে কিছু কিছু ব্যাংকের সমস্যা হচ্ছে বলে আপনি দেখবেন এগুলো বেশ অনেকগুলো ব্যাংক যাদেরকে ভালো ব্যাংক বলে জানি, এরা কিন্তু তারল্যের দিক থেকে মাশাআল্লাহ ভালো আছেন। ওদের প্রত্যেকে ধরেন অ্যাডভান্স ডিপোজিট রেশিও 75 to 80 বা এর নিচেও 75, 77, কেউ 70-র ঘরেও আছেন। এখন ওই টাকাটা আবার তোর ফ্রি ফেলে রাখেন না, ওটা অন্য কোনো ইনভেস্টমেন্ট করছেন, গভর্নমেন্ট ইনভেস্ট অপরচুনিটি যেখানে আছে ইনভেস্ট করছেন। তো সেই হিসেবে হয়তো আপনার এই মুহূর্তে হয়তো ওর কাছে টাকাটা ফ্রি ফ্লোট নাই, টাকাটা উনি ধরে রাখেন নাই, কিন্তু ইনভেস্টমেন্ট করছে, বাট সেটা উনি আবার রেপো করে টাকা নিয়ে এসে আপনি ওই ব্যাঙ্কগুলো লোন দিতে পারছেন। আপনার হয়তো এটা অল্টারনেটিভ ইনভেস্টমেন্টে ইনভেস্ট করা আছে, বাট ইউ ক্যান অলওয়েজ ক্যাশ ইন অ্যান্ড ইনভেস্ট। তো এই ব্যাঙ্কগুলো ভালো অবস্থায় আছে আর কি। একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে গ্রাহকরা করেন, আমানতকারীরা করেন, আমাদেরকেও করেন, যে ব্যাংক কি বন্ধ হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে, সেটি খারাপ ব্যাংক হোক, দুর্বল ব্যাংক হোক। যদিও গভর্নর বলেছেন মার্চ করে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, একীভূত করার কিছু সম্ভাবনা আছে, সেক্ষেত্রে সেটি নিয়ে আসলে আপনি আমানতকারীদের উদ্দেশ্যে বা যেটা হচ্ছে যে আমি মনে করি সহসা কিছু হবে। আর যেটা মাননীয় গভর্নর কিন্তু বলে দিয়েছেন যে 95% অফ দ্য ডিপোজিটার্স আর সিকিউরড। সো সেটা হচ্ছে আপ টু 2 লাখ টাকা। 2 লাখ টাকার উপরে হয়তো বাকিরা, তাদের ক্ষেত্রে হয়তো সমস্যা। বাট অ্যাট দ্য সেম টাইম দেখেন আমাদের দেশে কিন্তু একটু এক্সাম্পল আছে, বিসিসিআই যখন ডিফাঙ্ক্ট হয়ে গেছিল, সেই বিসিসিআই কিন্তু ফিরে এসে ইবিএল হয়েছে, ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ব্যাঙ্ক ইন দ্য কান্ট্রি। সো এরকম আমাদের এক্সাম্পল কিন্তু আছে। সো এটা হচ্ছে আমরা কীভাবে প্লে করি, হয়তো মেবি যেটা আমি বললাম আপনাকে, যে হয়তো আমরা সাপোর্টটা দিলে এবং অডিট রিপোর্টটা আসার পরে বাই দিস টাইম আমরা হয়তো ব্যাংকের হেলথটা ভালোভাবে বুঝতে পারবো, এবং তখন সরকার বা বাংলাদেশ ব্যাংক কিন্তু রাইট ডিসিশন নিতে পারবে, এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে কিন্তু অন্য চিন্তা করবে যে আমি ব্যাঙ্কগুলোকে কয়েকটাকে মার্জ করে দেই, মার্জ করে দিয়ে আমি অথবা আমি একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ফর্ম করি, সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে আপনার এই স্ট্রেস অ্যাসেটগুলোকে ট্রান্সফার করে দিয়ে আমি ব্যাঙ্কগুলোকে নতুন করে ক্লিন একটা শিট নিয়ে একটা আগানোর সুযোগ করে দেই। এরকম অনেক কিছু হতে পারে কিন্তু। অ্যান্ড দেয়ার আর ইনস্ট্যান্সেস যে বিভিন্নখানে যে যদি আমরা ফেরত আসতে পারতেও পারি। জি, সৈয়দ মাহবুবুর রহমান, আমরা আরও কথা বলবো ব্যাংক খাত নিয়ে। আমাদের একটা ছোটো বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে বিশেষ করে ব্যাংক আসলে আমাদের বোধহয় শেষ পর্যন্ত যেটি বলছিল যে বন্ধ নয়, বরং সেটিকে মার্চ করে হলেও গ্রাহকদের স্বার্থটা যেন সুরক্ষা করা যায়, সেই জায়গাটাতে আসলে মনোযোগ দিতে পারে বাংলাদেশ ব্যাংক। দর্শক, আজকে আমাদের সঙ্গে সৈয়দ মাহবুবুর রহমান রয়েছেন, একজন পুরনো ব্যাংকার, ব্যাংক খাতের আর্থিক খাতের নেতৃত্ব দিচ্ছেন বহুদিন ধরে। আমরা তার কাছ থেকে ব্যাংক খাতের আরও পর্যবেক্ষণ জানবো। একটা ছোট্ট বিরতির পর আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। আমরা আজকে পেয়েছি স্টুডিওতে আমাদের সঙ্গে একজন ব্যাংকার রয়েছেন, সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। আরও একবার স্বাগত জানাচ্ছি সৈয়দ মাহবুবুর রহমান।
আমরা বিরতির আগে ব্যাংক খাতের আস্থা অনাস্থা নিয়ে কথা বলছিলাম। আপনার কাছে একদম বার্তা হিসেবে যেটি জানতে চাইবো যে দর্শকদের জন্য বা আমানতকারীদের জন্য বা গ্রাহক যাই বলি না কেন, তাদের উদ্দেশ্যে যদি সুনির্দিষ্ট করে বলেন, একজন ব্যাংকার হিসেবে, একজন আমানতকারী হিসেবে বা ব্যাংকের ইউজার হিসেবেও যদি বলেন যে গ্রাহকদের আসলে এই সময়টায় কি করা উচিত? মানে যেটা হচ্ছে প্যানিকড হবেন না, প্যানিকড হবেন না, কেন সেন্ট্রাল ব্যাংকের একটা সাপোর্ট আছে এবং আমাদের দেশে এখন পর্যন্ত কোনো ব্যাংক কিন্তু বন্ধ হয়ে যায়নি। হ্যাঁ, দু একটা ইনস্টেন্স আছে যেখানে গ্রাহকদের ওইসব ব্যাংকগুলোর সাথে, দুইটা ব্যাংকের সাথে ঝামেলা হচ্ছিল, সেটা একটা আছে। আর এখন নতুন করে যে 7-8টা ব্যাংকগুলো এসছে, এগুলো নিয়ে একটা সমস্যা হচ্ছে। বাট আমার মনে হয় একটু প্যানিক না হয়ে লিকুইডিটি সাপোর্ট দেওয়া হচ্ছে। তো এখানে আপনি যদি প্যানিক হয়ে সব টান দেন তাহলে কিন্তু পারবেন না। সো আমার কাছে মনে হয় যে আমি বলবো যে যারা গ্রাহক আছেন, আপনাদের যেটুকু প্রয়োজন সেটুকু নেন, আর বাকিটা আমার মনে হয় কিছু একটা ভালো ব্যবস্থা হবে। একটা হয় কি, একটা পরিবর্তিত পরিস্থিতিতে আপনি অনেক অনিশ্চিত সময় থাকে, সেখানে আমরা যদি খুব প্যানিকড হয়ে যাই সেখানে কিন্তু ভালো হবে না। তো আমি মনে করি যে সেন্ট্রাল ব্যাংকের তো সাপোর্ট তো আছেই, আর আপনি এখানে আমি যেসব ব্যাংকগুলো তাদেরকে আমি বলবো যে আপনার একটা কাস্টমারদের সাথে আরও বেশি এনগেজড হন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনি সরাসরি হয়তো কাস্টমার কাউন্টারে আসেন, আপনি ওদের সাথে আপনি যোগাযোগ করেন, যেটা সেন্ট্রাল ব্যাংক গভর্নরও বলেছে যে আপনার একটু এনগেজমেন্টটা বাড়ান কাস্টমারের সাথে, কাস্টমার যাতে প্যানিক না হয়ে যান, কেন ওইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি হয়তো প্যানিক হয়ে গেলে ভালো ব্যাংক খারাপ হয়ে যাবে। আপনি এটা হচ্ছে মার্জিং করার কথা গভর্নর বলেছেন যে যদি প্রয়োজন হয়, আমি নিজেও সেই সংবাদ সম্মেলনে ছিলাম, গভর্নর বলছেন যে মার্চ করে দেওয়া শেষ পর্যন্ত গ্রাহকের জন্য তো সুরক্ষার দিক থেকে আরেকটু শক্তিশালী হওয়া না। মার্চ ওই জন্য যেটা বললাম যে ওনারা কিন্তু অডিট করাবেন, ওনারা লোকাল অডিটর দিয়ে, ইন্টারন্যাশনাল অডিটর দিয়ে প্রত্যেকটা ব্যাংকের কিন্তু হেলথ চেক করা হবে। এবং আপনারা দেখেন ওইসব ব্যাংকগুলো কিন্তু অলরেডি বোর্ড লেভেলে চেঞ্জ হয়েছে। এখন প্রশ্ন অনেক সময় এসেছে, বোর্ড লেভেলে চেঞ্জ হলে কি ব্যাংকটা চেঞ্জ হয়ে যাবে? না, কেন অনেক সময় হয় কি যে ম্যানেজমেন্টের যে লোকগুলো আছে, কিছু কিছু ব্যাংক নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করা শুরু করেছে যে ওই ব্যাংকের বোর্ড পরিবর্তন হয়েছে, ভালো কথা, কিন্তু ম্যানেজমেন্টকে নিয়ে কিন্তু কোয়েশ্চেন্স করছে যে ওই ম্যানেজমেন্টগুলো গোপনে গোপনে কিন্তু অনেক কাজ করছে উইথ দ্য প্রিভিয়াস যারা বোর্ডে ছিল, যাদের কন্ট্রোলে ছিল। আমি মালিক বলবো, আমি ব্যাংক মালিক বললে যারা কিন্তু উদ্যোক্তা। সো ওই যে যারা ছিলেন ব্যাংকের কন্ট্রোলে যারা করতেন, তাদের সাথে এখনও যোগাযোগ আছে এবং বিভিন্ন অনামে বেনামে কিছু টাকা পয়সা নাকি এখনও যাচ্ছে। তো সেটা তো বন্ধ করতে হবে এবং সেখানে আমার মনে হয় আরও বেশি স্ট্রং বা সেন্ট্রাল ব্যাংকের আরও সুপারভিশনটা আরও স্ট্রং করতে হবে, অ্যাটলিস্ট ওই অন দোজ ব্যাংকস কী হচ্ছে, যেমন যে টাকাটা আমরা দিচ্ছি, আমার তো ওই ব্যাংকের উপর কোনো কন্ট্রোল নাই। সেন্ট্রাল ব্যাংক নিশ্চয়ই লুকেন যে এই টাকাটা যে এই ব্যাংকগুলো দিল তোমরা কী করছো, এবং ওই ব্যাংকের এই সময় কিন্তু আপনার এই লেন্ডিং করার প্রয়োজন নাই, একেবারে মিনিমাল। ওদের একসময় কাজ করা হচ্ছে কন্টিনিউয়াস রিকভারি এবং আপনার কন্টিনিউয়াস ডিপোজিট মোবিলাইজেশন, সো দ্যাট যারা ডিপোজিট যারা আছেন তারা যেন টাকা চাইলে টাকা পেতে পারে। আপনি রিকভারি করতে না পারেন তাহলে কিন্তু পারবেন না, এবং আপনাকে ডিপোজিটও করতে। সো আপনার মনে পুরো ব্যাংকে এখন টার্গেট দেওয়া উচিত তোমরা ডিপোজিট মোবিলাইজ করো এবং রিকভার করো। লেন্ডিং শুড বি অ্যাবসলিউটলি মিনিমাল, যতটুকু না করলে না সেটুকু। এ না করলে আপনি যদি এখনও যে লেন্ডিংটা চালাই যা শুরু থাকেন আগের মতো, তাহলে কিন্তু ঝামেলা পড়বেন। এখানে সেন্ট্রাল ব্যাংক নিডস টু বেসিক্যালি মনিটর ভেরি ক্লোজলি ওইসব ব্যাংকগুলোকে। জি, আমরা আর্থিক খাতের নেতৃত্বের কথা যদি আসি, যেখানে আমরা ডক্টর মনসুরের মতো একজনকে পেয়েছি বাংলাদেশ ব্যাংকে, আমরা সালাউদ্দিন স্যারকে পেয়েছি, সব মিলে আসলে আর্থিক খাতের পরিবর্তন বা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে সেটি আমরা আসলে এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট পেতে কেমন সময় লাগতে পারে? আপনি যেটা বললেন, আসলে আমি মনে করবো উই আর ভেরি লাকি যে আমরা দুজন ভালো লোককে পেয়েছি যারা নলেজেবল এবং অ্যাকশন ওরিয়েন্টেড। ডক্টর সালেউদ্দিন আহমেদ একসময় আমাদের গভর্নরও ছিলেন, এবং আমাদের আহসান মনসুর, ইনি খুব প্রচণ্ড নলেজেবল, IMF কাজ করেছেন, অনেক ডাইনামিক এবং উনি বোঝেন, ঠান্ডা মাথার লোক, এবং উনি সবচেয়ে বড় কথা কি, উনি আমাদের কথা শোনেন। মানে উনি স্ট্রেট বলেছেন যে আর্গুমেন্ট করতে পারেন, অবশ্যই আপনার কথা যে ঠিক হবে না এমন কথা না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমি একটু বললাম যে আমরা ওপেনলি কথা বলা। হ্যাঁ, আমাকে যদি সেন্ট্রাল ব্যাংক দে হ্যাভ দ্য রাইট, আমার যদি রাইটটাও মনে করে যে না এটা হবে না, আমি এভাবে করতে চাই, দে ক্যান ডিসাইড অন দ্যাট, বাট অ্যাটলিস্ট দে আর লিসনিং টু আস, দ্যাটস ভেরি ভেরি ওয়েলকামিং আমি বলবো। আর আপনি যেটা বললেন যে এখন হয়েছে কি এত সমস্যা, আপনি 15 বছরের জঞ্জাল, আপনি যখন এই যেভাবে আপনার রেগুলেটরি এগুলো করেছেন, আপনি লেন্ডিং পলিসিসগুলো ধরেন, আপনি ক্লাসিফিকেশন প্রসেসগুলো ধরেন, এমনভাবে করা হয়েছে এগুলিকে
ইয়ে করা ইজ ভেরি ডিফিকাল্ট। এটা আপনি আশা করতে পারেন না 2 মাসে সব ঠিক হয়ে যাবে। এখন ধরেন সবচেয়ে বড় কাজ যেটা সেন্ট্রাল ব্যাংক হাতে নিয়েছে যে স্ট্রেনদেনিং সেন্ট্রাল ব্যাংক, একটা টাস্ক ফোর্স। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেন আমার মাথাটাকে আমার ঠিক করতে হবে। আমার জন্য রেগুলেটর ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে আপনি ধরেন রেগুলেটর কী করতেন, একটা এক পেশে কাজ করছেন, পেট্রোনাইজ করেছেন আপনার যে কাজগুলো করার জন্য। আপনি দেখেন রিসেন্ট যেটা জানলাম আমরা যে ইয়ার হওয়ার পরপরই যে $500 মিলিয়ন বাংলাদেশের ইসলামী ব্যাংক থেকে ওনারা কিনেছেন, টাকা দিয়েছেন পুরোটাই, কিন্তু পেয়েছেন $100 মিলিয়ন, কিন্তু ওনার ব্যালেন্স শিটে কিন্তু এটা ক্লোজ করে দিয়েছে। এটা ধরা পড়লো এই গভর্নমেন্ট আসার পরে। তো আপনি চিন্তা করেন কোন লেভেলে চলে গেছিলো। তো সেটা তো অ্যাবসলিউটলি ওয়েলকাম। আপনি খুব এক পেশে হতো, মানে যে ব্যাঙ্কগুলো ওই ঘরানা তাদের প্রতি সব কিছুই মাফ, এবং তাদেরকে আপনি ডলার সাপোর্ট দিচ্ছেন, টাকা সাপোর্ট দিচ্ছেন কন্টিনিউয়াসলি ফর গোয়িং অল রেগুলেশনস, ল অফ দ্য ল্যান্ড। তো এই জিনিসগুলো এখন করা যাবে না। তো এইটার জন্য সেন্ট্রাল ব্যাংকের স্ট্যান্ডিং পজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যেটা হচ্ছে যে টাস্ক ফোর্স করা আছে ব্যাংকিং রিফর্ম নিয়ে, তো এটাও খুব ইম্পর্টেন্ট। এখন ধরেন এগুলো করতে একটু সময় লাগবে, কারণ এখন অনেক ইস্যুজ আছে, অনেক জনসম্পদও দরকার, লোকবল দরকার অবশ্যই, এবং কোয়ালিফাইড লোকবল দরকার। আপনি ধরেন কোয়ালিফাইড লোক পাওয়া এখন ডিফিকাল্ট। আর যেতে 15 বছর পুরো প্রতিষ্ঠানগুলো আপনার পলিটিসাইজড হয়ে গেছে। আপনি পুলিশ থেকে শুরু করে, ব্যুরোক্রেসি থেকে শুরু করে, আপনি যেখানেই যান পলিটিসাইজড হয়ে গেছে। তো যার জন্য আপনি কোনো একটা কাজ করতে চাইবেন, আপনি ধরেন ইনস্ট্রাকশন দিয়ে দিলেন, কিন্তু যে লোকগুলো এক্সিকিউট করবে তারা আপনি ফেল করেন, তখন সেটা হচ্ছে যে যেই কথা বলে ব্যাঙ্কগুলোর আপনি বোর্ড চেঞ্জ করেছেন, কিন্তু পিপল ডাউন দ্য লাইন ডু নট ওয়ান্ট দ্যাট, দে ওয়ান্ট টু সি ইউ ফেল, দে ওয়ান্ট টু সি সামথিং এলস। তো ওইখানে তো খুব ডিফিকাল্ট। মানে এটাকে আপনি এখন হচ্ছে কি, ইভেন আপনি যে সিদ্ধান্ত নিয়ে ওটাকে যে এক্সিকিউট করবেন, সে এক্সিকিউশন অলসো হ্যাজ বিকাম ভেরি ডিফিকাল্ট। আপনি দেখেন বিভিন্ন যে ট্রান্সফারগুলো দেখেন, বিভিন্ন কাজে অ্যাডমিনিস্ট্রেশন দেখেন, পুলিশ দেখেন, সবখানে দেখেন কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ছে, বিকজ আপনি প্রত্যেকটা লেয়ারে আপনার এজেন্ট বসিয়ে দিয়েছেন। এখানে এগুলিকে আপনি তো ওভারনাইট উপরে ফেলতে পারবেন না। সো এইখানে আপনি যেটা টাইম এন্ড লাইনের কথা বললেন, ইটস ভেরি ডিফিকাল্ট যে টু টক অ্যাবাউট টাইম লাইন, যে এর মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা আশা করছি হয়তো আগামী 2-3 মাসের মধ্যে বিফোর এন্ড অফ দ্য ইয়ার আমরা কিছু গাইডলাইন ভালো পাবো, যেটা হয়তো আমাদেরকে হেল্প করবে ইন টার্মস অফ কিছু রিফর্ম নিশ্চয়ই আসবে, অ্যাবসলিউটলি, ইন টার্মস অফ যেটা আমাদেরকে উইল হেল্প আস মিয়ান্ডারিং থ্রু অল দিস প্রবলেম। যেমন ধরেন এনপিএল, এটা তো একটা আমাদের মানে একেবারে বিস্ফোরণ হয়ে আছে। এটাকে আমরা কীভাবে হ্যান্ডেল করবো, কী করতে পারি, এটাকে করা। প্লাস এখন যে লিকুইডিটি ইস্যুসগুলো, যেমন সেন্ট্রাল ব্যাংক দেখেন এখন আর ডলার বিক্রি করছে না, বাট ইন দ্য প্রসেস আমি বলবো ওটা খুব ভালো কাজ করেছে, ইন্টারব্যাংককে অ্যাক্টিভ করার চেষ্টা করেছে। এবং আপনি দেখেন যেটা এই গভর্নমেন্ট টেক ওভার পরে আপনার সেন্ট্রাল সরকারি ব্যাংকগুলো প্রায় $2 বিলিয়ন উপরে কিন্তু ওভার ডিউ ছিল উইথ ফরেন করেসপন্ডেন্ট ব্যাংক। সেটা আমি যতদূর জানি এটা একের নিচে নেমে এসছে। সরকার কিন্তু কোনো ডলার বিক্রি করে নাই, একদিন কিন্তু ডলার বিক্রি করে, ইন দ্য প্রসেস কিন্তু ওই যে রিজার্ভ থেকে বিক্রি করে দেওয়া হতো, এক্স্যাক্টলি, এবং লন্ডারিং করতে হেল্প করে। আমরা ইডিএফ এর ফান্ড দিয়ে দিয়েছি। জি। তো চিন্তা করছি এই যে এই জিনিসগুলো আমার নিজের উপর চাপ, তারপরে কিন্তু আমি আবার এই টাকা দিয়েছি ইট ইজ ফর লন্ডারিং পারপাসেস। তো সেগুলো তো এখন অ্যাটলিস্ট ওই পিলফারেজ বন্ধ হয়েছে। এখন আমি ফলসগুলো বন্ধ হয়ে গেছে। এবং আপনার যেটা আমি ডিপোজিটে বলবো, আপনি একটা জিনিস খেয়াল করেন, এখন কিন্তু পিলফারেজ হচ্ছে না, যে টাকা তুলছে উল্টাপাল্টা, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। সো ডিপোজিটের ওই পার্টটা অ্যাটলিস্ট আমি মনে করি যে একটু ইয়ে থাকেন। এখন মৌলিক কাজটা হচ্ছে এদের ডিপোজিটাইজ মোবাইলাইজ করবে এবং তারা টাকাটা ফেরত পাবেন, আশা করছি স্লো হবে। সো এখানে যেটা হচ্ছে সব টাইম লাইনটা এখন এই মুহূর্তে বলা একটু ডিফিকাল্ট, বাট আই হোপ দ্যাট বিফোর এন্ড অফ দ্য ইয়ার সামথিং কিছু ভালো জিনিস আসবে। এবং অনেকেই আশাবাদী, বিশেষ করে ডক্টর মনসুরের কথা বলছিলেন যে আমরা যে গভর্নরকে পেয়েছি তার হাত ধরে আসলে একটা বড় পরিবর্তন আসবে। এক্ষেত্রে সৈয়দ মাহবুবুর রহমান একটু জানতে চাইবো যে সংস্কারের কথা যেগুলো আমরা বলছি, আর্থিক খাতে রিফর্মের কথা বলছি, রিফর্ম তো একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, বাট বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত যে রিফর্ম উদ্যোগগুলো নিয়েছে এবং যে জনবলগুলো আসলে নিয়োগ দিয়েছে বা বিভিন্ন বোর্ডে যে পরিবর্তনগুলো এনেছে, সেটিকে যদি একটু মূল্যায়ন করতে বলা হয় কেমন বলবেন? না না, আমি যদি ব্যক্তিগতভাবে এখন মুশকিল যেটা বলা, আমাদের দেশে কিন্তু সবসময় একটা কোয়ালিফাইড লোক পাওয়া ডিফিকাল্ট ছিল সবসময়। এবং সব দেখেন আমাদের দেশে যেটা হয়ে গেছে এই 1500 লাল নীল সবুজ কিছু একটা দলে বিভক্ত হয়ে যেতাম, এবং অনেকেই বিদেশ চলে যেতেন যারা অনেক মেধাবী। এক্স্যাক্টলি। এখন ধরেন যে বোর্ডগুলো, কিছু বোর্ড আমার কাছে মনে হচ্ছে ওকে, কিছু বোর্ডে মনে হচ্ছে একটা সমস্যা আছে, মানে ধরেন আদৌ এখান থেকে কিছু হবে না। বাট এন্ড অফ দ্য ডে
ইটস নট বোর্ড অনলি, দ্য ম্যানেজমেন্ট ইজ টু ইন্টিগ্রেট। ধরেন যে লোকগুলো ডাউন দ্য লাইন আছে তাদেরকে আপনি ধরেন যত ভালো বোর্ডই আমি দিই, বোর্ড তো আর ডে টু ডে করবে না। এখন বোর্ডে যেটা করতে হবে, বোর্ড কতটুকু কন্ট্রোল আনতে পারবে। মানে ধরেন বোর্ড যদি এখন ওদেরকে কিছু প্যারামিটার সেট করে দেয় যে তুমি আমাকে এই জিনিসগুলো অনেক রেগুলার বেসিস জানাবা কি হচ্ছে না হচ্ছে, এবং বোর্ড যদি একটা স্ট্রং ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ডেভেলপ করে দেয়, সেটা অডিট কোম্পানি হোক বা যেটে হোক, বা নিয়ে এসে যে অ্যাটলিস্ট আগামী 6 মাস, আমি যেমন কিছু কিছু ব্যাংকের চেয়ারম্যানকে আমি জানি যারা এখন অলমোস্ট ডেইলি বসেন উনি টু আন্ডারস্ট্যান্ড কী হচ্ছে না হচ্ছে। এখন হয়তো কিছু যেটা আপনি একটু বললেন যে আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার মহোদয় সকাল 8টায় ঢুকেন, রাত 8টায় বের হন অ্যাট দিস এজ, তো সেখানেও আমার কাছে মনে হয় বোর্ডদের এখানে এই মুহূর্তে একটু ম্যানেজের সাথে মানে খুব কাছাকাছি বসে একসাথে কাজ করতে হবে। হয়তো এতে করে লং আওয়ার কাজ করতে হবে, বাট এখন উপায় নেই, কারণ আপনি একটা ধ্বংসস্তূপ থেকে একটা জিনিস ধারণ করার চেষ্টা করছেন। তো সেটা একটা, বাট ইটস এ পেইনফুল প্রসেস, এবং এখানে অনেক ধরনের অনিশ্চয়তা কাজ করবেও, বাট আমরা আশা করছি সামথিং গুড উইল কাম আপ। নিশ্চয়ই আমরাও সেটি আশা করি যে একটা বড় পরিবর্তন আসুক, কেননা ব্যাংক খাত নিয়ে আসলে বড় ধরনের অনাস্থা তৈরি হয়েছে, বিশেষ করে ইসলামী ধারার ব্যাংকগুলোকে। সৈয়দ মাহবুবুর রহমান, একটু যদি ইসলামী ধারার ব্যাংক নিয়ে কথা বলি, যে সেটি এক ধরনের গ্রাহকদের যে লেভেলে এখন চলে গেছে, তাদের আসলে আস্থা ফিরিয়ে আনা একটা বড় ধরনের ভবিষ্যৎ অনিশ্চয়তা হয়ে গেল কিনা এই ইসলামী ধারাটা নিয়ে অনিশ্চয়তা আসে নাই। অনিশ্চয়তা আসলে আমি মূলত মনে করি অন দ্য ব্যাংক ইটসেলফ। কিন্তু ইসলামী ব্যাংকগুলোর বাইরের ব্যাংকগুলো কিন্তু ভালো করেছে। যেমন আমি যে বলি, আমার ধর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আমাদের একটা ইসলামিক ব্যাংকিং উইং আছে, ইয়াকিন। আমি এখানে ডিপোজিটে কিন্তু খুব একটা সমস্যা দেখছি না। আমি বলতে চেয়েছিলাম আসলে ইসলামিক নামধারী যে ব্যাংকগুলো, যারা নিজেদেরকে সেটা প্রতিষ্ঠা করেছেন যে আমরা ইসলামী ব্যাংক, ইসলামিক সিস্টেমের উপরে কিন্তু আপনার আসেনি, অনাস্থা আসেনি গ্রাহকদের। ব্যাংকের দোজ ব্যাংকস যেভাবে ওরা ওদেরকে ম্যানেজ করেছে, হ্যাঁ এক্স্যাক্টলি। সো আপনি দেখেন যে সমস্ত ব্যাংকগুলো ইসলামিক উইন্ডোজ আছে বা ব্রাঞ্চ আছে, তারা কিন্তু সেখানে কিন্তু তারা বরঞ্চ আমার জন্য সমস্যা হচ্ছে, আমি বরঞ্চ কিছু ডিপোজিট কম আনছি, কেন আমি এনে টাকাটা তো ইউজ করতে হবে। যেমন আমি একসময় ছিল, ধরুন এইসব ব্যাঙ্কগুলো থাকলে কী করতাম, আমি এখন তখন হয়তো আমার ইনভেস্টমেন্ট অপরচুনিটি নাই, আমি এইসব ব্যাংকে প্লেস করতাম, ইন্টার ব্যাংকের মাধ্যমে এইসব ব্যাঙ্কগুলো প্লেস করতাম। কিন্তু এখন তো এই ব্যাঙ্কগুলো এমন অবস্থা, আপনার প্লেস করার কোনো রকম আপনি প্লেস করবেন না। সো আপনি ফান্ডটা নিয়ে আইডল বসে থাকতে চাচ্ছেন না অ্যাজ ওয়েল, কারণ আপনার তো ইনভেস্টমেন্ট অপরচুনিটি আর ফান্ড রিসিভিংটা কিন্তু একসাথে অনেক সময় হয় না। আপনি হয়তো ফান্ডটা নিয়ে পেলেন 1 মাস আগে, আর ইনভেস্টমেন্ট করবেন 1 মাস পরে। তো 1 মাসের মধ্যে কী করতাম, আমি কোনোখানে প্লেস করতাম। এখন তো সেই সুযোগ তো অলমোস্ট গন। তো যার জন্য ধরেন আমি ইসলামিক ডিপোজিট ওইভাবে আমি যদি চাইতাম তাহলে অনেক নিয়ে আসতে পারতাম। সো ডিপোজিটের কিন্তু ভালো ব্যাঙ্কগুলোর কিন্তু ডিপোজিট, যে আমি একটু বললাম, এডিআর সবারই কিন্তু অনেক কম, বিকজ এখন লোকজন টাকাগুলো এই ব্যাঙ্কগুলো দিচ্ছে। কেন মানুষ তো এন্ড অফ দ্য ডে খেয়াল রাখবেন না যে কামরুজ্জামান, যে কোথাও টাকা রাখতে হবে। নিশ্চয়ই আপনি তো ঘরে রাখতে পারবেন না, সেটি আসলে সে ভালো ব্যাংকগুলো খুঁজে বের করে। এক্স্যাক্টলি। আর যখন আমি প্রথমে যেটা বললাম, যেহেতু আইন শৃঙ্খলা নিয়ে মানুষের একটু শঙ্কা আছে, স্বাভাবিকভাবে তারা চাইবেন তারা টাকাটা ব্যাংকে রাখুন, এবং যেহেতু ওনারা জানেন এই ব্যাংকগুলোর বোর্ড, এই ব্যাংকগুলোর ম্যানেজমেন্ট, এই ব্যাংকগুলোর মোটামুটি একটা আস্থা অর্জন করেছে মানুষের, তো সেই ব্যাংকগুলো টাকা রাখতেই হবে। নিশ্চয়ই। সৈয়দ মাহবুবুর রহমান, আমরা আরেকটা ছোট্ট বিরতি নিব, বিরতি থেকে ফিরে এসে ব্যাংক খাতের শৃঙ্খলা নিয়ে আরও কথা বলবো। দর্শক, আমাদের সঙ্গে সৈয়দ মাহবুবুর রহমান রয়েছেন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। আমরা কথা বলছি ব্যাংক খাতের সমসাময়িক চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের পথ নিয়ে। আরও কথা বলবো আরেকটা বিরতির পর, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলছি ব্যাংক খাতের শৃঙ্খলা, ব্যাংক খাতের সুশাসন, ব্যাংক খাতের চ্যালেঞ্জ নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ ভাগে রয়েছি, দু একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। এই মুহূর্তে আসলে আমরা ব্যাংক খাতের অনেক চাপ নিয়ে কথা বলছিলাম, উদ্বেগের কথা বলছিলাম। যদি একটু ইতিবাচক বা স্বস্তিদায়ক কোনো বা শক্তিমত্তা, আর্থিক শক্তিমত্তার জায়গা নিয়ে কথা বলি, যেটি আসলে দর্শকদের জন্য বা গ্রাহকদের জন্য যেটি আশাবাদের জায়গা হতে পারে, সেটি আসলে কি বলবেন যে এই মুহূর্তে এই সূচকগুলোতে আমরা ভালো আছি, বা ব্যাংক খাতে এই বিষয়গুলো আমাদেরকে আশাবাদ জাগাচ্ছে? আমাদের যেমন ধরেন আমাদের একটা বড় হচ্ছে যে ফরেন এক্সচেঞ্জ ব্যালেন্স রিজার্ভ, যেটা
এবং রেমিটেন্স ভালো করছে। রেমিটেন্স সেটাই আমাদের, যেহেতু ওখানটা সরকারকে আর বিক্রি করতে হচ্ছে না, একটা লেভেলে হয়ে গেছে, এখন ওইভাবে নামছে না। আর আমাদের রেমিটেন্সটা দেখবেন মাশাআল্লাহ গত 2 মাসে 2 বিলিয়ন ক্রস, লাস্ট মাসে তো 2.4 বিলিয়ন হয়েছে। তো এটা একটা বড় জিনিস। আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা কমে এসছে, আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট অলসো যে গ্যাপটা অনেক কমে এসছে, সো এগুলো আমাদের হেল্প করতেছে। আর যেটা বললাম যে আমাদের এখন অ্যাটলিস্ট ইন টার্মস অফ ডিসক্লোজার্স, যেটা নিয়ে অনেকদিন ধরে একটা এর মধ্যে ছিলাম যে ডিসক্লোজারের সমস্যা হচ্ছে, এগুলো হোপফুলি উইল গেট বেটার। কারণ আপনি তখন অ্যাজ অ্যান ইনভেস্টার অর ফ্রম ইনসাইড অর আউটসাইড অথবা অ্যাজ এ ডিপোজিটার, আপনি অনেক সময় অনেকগুলো নাম্বার দেখেন যে কী চলছে অর্থনীতি। যেমন ধরেন আমাদের প্রবৃদ্ধির নিয়ে কথাবার্তা হতো, অনেক আমাদের এক্সপোর্ট নাম্বার নিয়ে কথাবার্তা হয়েছে, উল্টাপাল্টা নাম্বার গেছে, সেই নাম্বারগুলো হয়তো ক্রেডিবিলিটি পাবে। এবং যেটা বললাম, আর প্লাস এই যে এখন যে একটু কিছু ইম্প্রুভমেন্ট পাচ্ছি, এই যে আপনি দেখেন ইন্টারব্যাংকে ফরেন এক্সচেঞ্জ যেটা বলেছে যে আমরা এখন বিক্রি করব না, তোমরা নিজেরাই ম্যানেজ করো। এখন যে এই যে সরকারি ব্যাঙ্কগুলো যে ওভারডিউ কমে নিয়ে এসছে প্রায় 700-800 মিলিয়ন ডলারের মধ্যে, এবং আশা করছি এই মাসের মধ্যেই, যেটা মাননীয় গভর্নর বলেছেন, আর কোনো ওভারডিউ থাকবে না, সেটা কিন্তু উইল ক্রিয়েট লট অফ পজিটিভ। মানে চিন্তা করতে পারেন যে বাংলাদেশে কোনো ব্যাংকের কোনো করেসপন্ডেন্ট ব্যাংকের সাথে ওভারডিউ থাকবে না, এটা অনেক দিন হয় নাই, বহুদিন আমি শুনি নাই। কারণ আমি নিজেও একসময় করেসপন্ডেন্ট ব্যাংক নিয়ে কাজ করে, যখন আমি এমটেক সিটি ব্যাংকে ছিলাম। সো এইটা ইজ গোয়িং টু গিভ এ ভেরি গুড মেসেজ টু দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড যে উই আর নাও কমপ্লায়েন্ট। সো এটা খুব ইম্পর্টেন্ট। তাতে করে হবে কি, আপনি যদি আমাদের দেখেন আমাদের কনফার্মেশন কস্ট হ্যাজ অলওয়েজ বিন হায়ার, ইভেন শ্রীলঙ্কার থেকেও। কারণটা ছিল আমাদের কোনো না কোনো সময় আমাদের ওভারডিউ থাকতো, ডিলেড পেমেন্ট হতো। তো এই পার্টটা যদি আমরা সর্ট অফ ইমপ্রুভ করে ফেলতে পারি, করেসপন্ডেন্ট ব্যাংক যাদের আমাদের প্রয়োজন, মাল্টিল্যাটারাল যাদের কাছ থেকে লোন নেই, এখানে যদি ঠিকমতো পেমেন্টটা করতে পারে, এটা কিন্তু বিরাট একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করে। এবং আমাদের কোনো কাস্টমার লোকালে যে কাস্টমারটা আমি রেগুলার পেমেন্ট করে, তাকে কিন্তু আমি যখন নতুন করে লোন দিই, নতুন কিছু দিই, আমি কনফিডেন্সটা পাই। তো এটা কিন্তু আই থিঙ্ক উইল গিভ এ। আর একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এখন সেন্ট্রাল ব্যাংকের ট্রান্সপারেন্সি অনেক আছে, সেন্ট্রাল ব্যাংক সবার সাথে কথা বলে। সেটা হচ্ছে আমি মনে করি ডক্টর আসার মোসে দেখানো, উনি কিন্তু সবার সাথে উনি কিন্তু বয়স হয়েছে, উনি হি ইজ ওভারওয়েলমড উইথ সো মেনি থিং, তারপরে কিন্তু উনি চেষ্টা করেন এভরি আদার ডে, বা চেষ্টা করেন সাংবাদিক কথাবার্তা বলার জন্য, বিভিন্ন বিজনেস অ্যাসোসিয়েশন কথাবার্তা বলছেন। ইন দ্য প্রসেস হি ইজ ট্রাইং টু কিপ ইট ভেরি ট্রান্সপারেন্ট, হুইচ ইজ গিভিং আস এ সর্ট অফ লট অফ কনফিডেন্স। এবং আমি জানি কোন সিদ্ধান্ত নিতে হবে, কখন নিতে হবে, সেটা সুবিধা হয়। জি, একটু ছোট করে কয়েকটা বিষয় জানবো। পলিসি রেট আমরা দেখছি যে নিয়মিত আপডেট করা হচ্ছে ইনফ্লেশনকে টাইট করবার জন্য, কিন্তু কোথাও কি মনে হয় না একজন ব্যাংকার হিসেবে আবার অন্যদিকে যে ব্যবসায়ীরা আসলে চাপে পড়ছেন? আমরা জানি যে অর্থনীতি আসলে স্বাভাবিক ছন্দে তো নেই এখন। না, স্বাভাবিক ছন্দে নেই, আবার একটা সেম টাইম এটা খুব ইম্পর্টেন্ট, মার্কেট শুড ড্রাইভ ইট। কারণ আপনি যদি স্বাভাবিক ছন্দে যেতে চান, আপনি যদি মার্কেটকে ড্রাইভ না করে আপনি সারাক্ষণ ধরে প্রেশার ক্রিয়েট করে, যেমন 2020 সালের এপ্রিল থেকে ইন্টারেস্ট রেট ক্যাপ করে দেওয়া হয়েছিল, তাতে করে কী লাভ হয়েছে? সেটা আর্টিফিশিয়াল। হ্যাঁ, আপনি কি বলেন, আপনি মনিটারি পলিসি স্টেটমেন্ট যদি দেখেন, আমরা কি যে পলিসি স্টেটমেন্টের টার্গেট ছিল প্রাইভেট সেক্টর গ্রোথে, একবার দুইবার ছাড়া পেরেছি? আর না, পারিনি। ডিসপাইট দ্য ফ্যাক্ট আমি ইন্টারেস্ট কমিয়ে নিয়ে এসেছিলাম। আমি 2011 থেকে 21 আমি আমার ফরেন এক্সচেঞ্জ কোনো রকম ডিভ্যালিউ করিনি আমার টাকাকে। তো কি আমার লাভ হয়েছে? আমি আজকে আমার এখন 120 মানি লন্ডারিং বেড়েছে, তখন আর এখন 120-22 আপনার এখানে টাকাটা চলে গেল। ওটা হয়তো আস্তে আস্তে আসলে আজকে ব্যবসায়ীদের যেমন ধরেন 22-এ যে এসে যে ধরনের হঠাৎ করে একটা বিরাট ধরনের ধস বা হলো, যে এত বড় ডিভ্যালুয়েশন হলো প্রায় 30%, প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু বিরাট লস বুক করলো। কিন্তু এটা কিন্তু করতে হতো না, এটা অনেক ভালো থাকতে পারতাম আমরা, হয়তো আজকে এখানে আসতো, কিন্তু গ্র্যাজুয়ালি আসতো। ইন দ্য প্রসেস আমার শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি কিন্তু এরকম অনেক ভালো থাকতো। এখন ধরেন আপনি যেটা বললেন, সো ইনফ্লেশনটাকে যদি কমাতে হয়, আপনার বেসিক টুলটা হচ্ছে এটা। এরপরে সাপ্লাই সাইডকেও আপনাকে কাজ করতে হবে। লুক এট শ্রীলঙ্কার ইনফ্লেশন চলে গেছিল আপনার 70%-এ, এখন সেটা নিয়ে এসছে, আমি শুনছি নেগেটিভে চলে গেছে। কী করেছে? ওদের ইন্টারেস্ট রেট কিন্তু 30% চলে গেছিল পলিসি রেট যেটা। সো এইটা আমার মনে হয় এটা এই সময় একটু হচ্ছে, কিন্তু একটু আমাদের IMF দীর্ঘমেয়াদে একটা IMF নিয়ে বলেছে যে তোমরা যদি টাইম মতো ডিসিশন নাও নাই, তোমাদের এই পেইনটা পিরিয়ডটা একটু লম্বা হবে।
না, গভর্নর বলেছেন মার্চ এপ্রিল নাগাদ আমাদের এবং আমরা অলরেডি দেখতে পরপর 2 মাসে কিন্তু একটা ভালো পজিটিভ ইয়ে এসছে, ওখান থেকে কমে এখন 9.9 মতো এসছে। তো সেটা অ্যাটলিস্ট আই উড সে পজিটিভ। এবং সামনের সময়গুলো কেমন যে এখন ধরেন আবার মিডল ইস্টেও যেভাবে শুরু হয়েছে ওয়ারের দিকে চলে যাচ্ছে পুরো এন্টায়ার মিডল ইস্ট, যেটা আমাদের সিগনিফিক্যান্ট অয়েল সাপ্লাই আসে ওখান থেকে। তো আবার এখন যদি কস্ট পুশ হয়ে তখন আবার ঝামেলা হবে। তো এগুলো আসলে ইন এনি কেস আমরা খুব মানে ওভারঅল সাপোর্টটা পাচ্ছি না এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে, এটা একটা ঝামেলা। তো এইটা আমার মনে হয় সাময়িক অবস্থা, ইনশাআল্লাহ ইট গেট বেটার, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রত্যেকের এফিশিয়েন্ট হতে হবে। যারা ব্যবসা করছেন তারাও কীভাবে কস্টটাকে র্যাশনালাইজ করতে পারে সেই ব্যাপারটা খেয়াল করা দরকার। ইম্পোর্টের উপর যে রেস্ট্রিকশন সেটা একটু আস্তে আস্তে কি এখন তো ইম্পোর্ট রেস্ট্রিকশন বলতে তেমন কি রিসেন্ট বলে কাস্টমার ব্যাংকার রিলেশনশিপে এলসি মার্জিনে করতে পারে, চাপটা কি এখন অনেকটাই তো শিথিল অনেকটাই কমে গেছে, অনেকটাই আমি বলবো যে মার্কেটটাও আছে। হ্যাঁ, রেমিটেন্স রেটটা যেটা হয়তো সরকার চাচ্ছে 120-এ করতে, 121 হচ্ছে, বাট সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফর্মাল এবং ইনফর্মাল মার্কেটের রেটের মধ্যে 1.5-2 টাকার মধ্যে চলে আসছে, এটাকে 10-12 টাকা হয়ে গেছে যে এইটাই আসলে দরকার মানে যেটা। জি হ্যাঁ, 1-1.5 টাকা এটা আমাদের একসময় ছিল, আমাদের একসময় 3 টাকা হয়েছিল, বাট 1-1.5 টাকা মোটামুটি অ্যাভারেজ ছিল। তো আমি 2 টাকার মধ্যে থাকে আপাতত। এবং এই আমার কাছে মনে হয় যে সরকারি ব্যাংকের এই পেমেন্টটা ক্লিয়ার হয়ে গেলে আই হোপ আপনার এই যে এই এখন 120-এর উপর যেটুকু হচ্ছে এইটুকু হয়তো আর হবে না। জি, আমরাও আশাবাদী। আমরা একেবারেই শেষ পর্যায়ে, আর 1-2 মিনিট সময় আমাদের হাতে আছে। আপনার শেষ মন্তব্য যেটি নিতে চাই, সব মিলিয়ে আসলে ব্যাংক খাতে আমাদের একটা শৃঙ্খলা প্রয়োজন। সেই শৃঙ্খলার জন্য আসলে অগ্রাধিকার ভিত্তিতে আপনার কাছে কী মনে হয় যে ব্যাংকার হিসেবে এখন সেটি অন্তর্বর্তীকালীন সরকারের বলি, অর্থ মন্ত্রণালয়ের বলি বা গভর্নরের বলি, কোন কাজগুলোর দিকে একটু বেশি অগ্রাধিকার ভিত্তিতে মনোযোগী হওয়া উচিত, বিশেষ করে আর্থিক খাতের কথা আমি যদি বলি? সবচেয়ে বড় হচ্ছে গভর্নেন্স নিয়ে কাজ করতে হবে। প্রত্যেকটা ব্যাংক তার গভর্নেন্সটাকে প্রায়োরিটি দিতে হবে। গভর্নেন্স যদি প্রায়োরিটি দেন তাহলে কিন্তু সব কিছু কিন্তু সুন্দর করে কাজ করতে হবে। আপনি যদি পলিসি, প্রত্যেকটা জিনিস আপনার প্রসেস ড্রিভেন হওয়া উচিত, দেন ইন্ডিভিজুয়াল ডিসিশন। তাহলে কথা হয় কি আপনার প্রত্যেকটা জিনিস আপনি একটা কনসিস্টেন্সি থাকে। কোনোখানে এক্সেপশন করতে হয়, কেন করছেন আপনি সেটাকে জাস্টিফাই করে করেন, আপনি কাউকে অ্যাকাউন্টেবল করতে পারেন, সেই জিনিসগুলো হয়। আর আপনি যদি স্পেসিফিক যদি আসেন, আমাদের এই মুহূর্তে কাজটা হচ্ছে লিকুইডিটি ম্যানেজ করা, যেন কোনো ব্যাংকের জন্য কোনোভাবে লিকুইডিটি যেন ইস্যু না হয়। কারণ কাস্টমারের কিন্তু এখন যদি একটা আস্থার সংকট, আস্থাটা কোত্থেকে এসছে, টাকাটা চাচ্ছে পাচ্ছি না, এটা হচ্ছে এখন মূল আস্থার ব্যাপারটা। তো আমি যদি সেই আস্থাটার জায়গাটাকে আনতে পারি, এটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। যাতে করে হবে কি যে মানি সার্কুলেশনের যেটা আছে আউটসাইড ব্যাংক, সেটা প্রায় এখন 2 লক্ষ কোটি টাকার বেশি আছে, ওটাকে কিন্তু তাহলে আমি ব্যাংকের মধ্যে নিয়ে আসতে পারবো, একটা সিগনিফিক্যান্ট পোর্শন। একসময় লাখখানিক ছিল, ওটাকে আনতে পারলাম। আপনি লাখখানিক কোটি টাকা নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু ব্যাংকের ওভারঅল লিকুইডিটি পজিশন কিন্তু উইল গেট বেটার। এবং তখন কিন্তু আপনার এই রেটটা কিন্তু কমে আসবে। এখন যে ডিপোজিটে আমরা 11 দিচ্ছি বা 10.5 দিচ্ছি, তখন কিন্তু যখন দেখবেন ওটা কমে আসলে কিন্তু আমার ডিপোজিট কস্ট কমবে, সাথে সাথে কিন্তু আপনার লেন্ডিং রেটটা উইল গেট বেটার। জি, আর যেটা করতে হবে আপনার কন্টিনিউয়াস রিকভারির জন্য আমাকে ফোকাস করতে হবে, সো দ্যাট উই ক্যান ব্রিং ডাউন আওয়ার এনপিএল। জি, অনেক ধন্যবাদ জানাই সৈয়দ মাহবুবুর রহমান, আজকের এই আলোচনায় আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আবারও পরবর্তী কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাকে পাবো সেই প্রত্যাশা জানাই। আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমরাও আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার আর্থিক খাতের নতুন নেতৃত্বের হাত ধরে এই যে ব্যাংক খাতের অনাস্থা, সেই অনাস্থা আস্থায় পরিণত হবে এবং আর্থিক খাতে এক ধরনের শৃঙ্খলা, সুশাসন সেটি প্রতিষ্ঠা হবে, সেটি কাম্য। এবং এক ধরনের ইতিবাচক পরিবর্তন কিন্তু আসছেও বাংলাদেশে, সেটি আসলে সৈয়দ মাহবুবুর রহমান আমাদেরকে বার্তা দিচ্ছিলেন। এবং সবাই প্যানিক না হয়ে সবাইকে একটু শান্ত, একটু ধৈর্য ধরার আহ্বানও তিনি জানিয়েছেন। দর্শক, আজকের মতো অর্থনীতি ভবন এখানে শেষ করছি। আগামী সপ্তাহে নতুন বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।